মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আজ খোদ বাংলা আক্রান্ত, বাংলার সাথে জড়িত সবকিছু আক্রান্ত। দেশের স্বাধীনতার মূল কান্ডারি বঙ্গবন্ধুর সব ধরনের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিল ওরা। দেশের শিক্ষকদের পরালো জুতোর মালা, পুড়িয়ে দিল শিল্পীর বাড়ি ঘর সহ স্বাদের সব বাদ্যযন্ত্র। বহু কবি, লেখক ও সাহিত্যিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার। আর এবার এক নোবেল জয়ীর প্রশ্রয়ে দুষ্কৃতীরা ভাঙল আরেক নোবেল জয়ীর স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি। হতবাক গোটা বিশ্ব। বাঙালির জীবন থেকে রবি ঠাকুরকে শেকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা আগেও বহুবার হয়েছে, এখনো চলছে। তবে সবচেয়ে পরিতাপের বিষয় কি জানেন? সেই ষড়যন্ত্রে লিপ্ত খোদ বাঙালিরা। সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়িতে মৌলবাদীদের হামলা তার আরো একবার প্রমাণ করে। কবিগুরুকে অশ্রদ্ধার এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আসলে রবীন্দ্রনাথ শুধু বাঙালির কবি নন, উনি মানবতার কবি, গোটা বিশ্বের কবি, সমগ্র বিশ্বের মুকুটমণি। তাই এই স্পর্ধা মেনে নেওয়া যায় না। ভারত সরকার এই ঘটনার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে দেশটিতে। তবে উদ্বেগের বিষয়, শুধু কাঁটাতারের ওপারে কেন, এই পারেও কবিগুরুর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করার দুঃসাহস করছেন অনেকে। তাই প্রশ্ন জাগে, বাঙালি কেন রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলে? যে ডালে আশ্রয় নিয়েছে বাঙালি, সে ডাল ছেটে কেন শেষ সীমানায় নিয়ে আসতে চাইছে? কি ষড়যন্ত্র চলছে রবীন্দ্রনাথকে নিয়ে? জানা এবং বোঝা খুব প্রয়োজন। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। চারিদিকে রবীন্দ্র স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা চলছে কেন, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক তথা গবেষক ননীগোপাল দেবনাথ। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। স্যার, বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাছারি বাড়িতে মৌলবাদীদের যে হামলা, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আপনার মনে হয়, নাকি রবীন্দ্রনাথকে মুছে দেবার একটা একটা প্রয়াস চলছে? না, এটা বিচ্ছিন্ন ঘটনা হবে কেন? এটা মোটেই বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা পরিকল্পিত আক্রমণ। কারণ বাংলাদেশে এই যে মৌলবাদী শক্তি যারা আছে, ইউনিস ক্ষমতায় আসার আগেও রবীন্দ্রনাথকে নিয়ে অনেক রকম কথাবার্তা সেখানে হয়েছিল। বিশেষ করে পরবর্তীকালে তো আমরা দেখলাম যে জাতীয় সঙ্গীতটাই ওদের বাদ দেওয়ার জন্য ওরা বহু চেষ্টা চরিত্র করেছে। রবীন্দ্রনাথ শুধু বাঙালির কবি না, রবীন্দ্রনাথ বিশ্বকবি। রবীন্দ্রনাথ শুধু একজন কবি না, রবীন্দ্রনাথ একজন দার্শনিক। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আছে এবং থাকবে। রবীন্দ্রনাথের এই যে বাড়ি যে ভাঙচুর করা, এটাই তো মৌলবাদ, বা আমরা এই যে পাকিস্তানপন্থী যে ইউনিস সরকার, রেজাকার বাহিনী, এরা রবীন্দ্রনাথকে মুছে দিতে চাইছে কেন? এর কারণ হলো রবীন্দ্রনাথ হলো বাঙালির প্রাণ, বাঙালির প্রাণবায়ু, বাঙালির সত্তা। তো বাঙালি সত্তা যারা পূর্ব পাকিস্তানকে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চায়, সেই উর্দু সংস্কৃতি বা সেই যে আপনার পাকিস্তানপন্থী যে রক্ষণশীল মৌলবাদী যে শক্তি, সেই মৌলবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তো তারা তো বাঙালি শত্রু, বাঙালি তো তাদের প্রধান শত্রু। তো বাঙালি যেহেতু শত্রু, বাংলার সংস্কৃতি যেহেতু শত্রু, সেজন্য রবীন্দ্রনাথ আক্রান্ত। রবীন্দ্রনাথের সঙ্গে বাঙালি সংস্কৃতি তো ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ তো বাঙালিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছেন। পরাধীন ভারতে 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ যে সাহিত্যে নোবেল পুরস্কারটা পেয়েছেন, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার আর ইউনিসের নোবেল পুরস্কার কি এক হলো? কই, রবীন্দ্র পরবর্তী এতটা যুগ তো চলে গেল, কোন ভারতীয় সাহিত্যিক আর কি আজ পর্যন্ত যে কোনো ভাষাই হোক নোবেল পুরস্কার কি পেয়েছেন? আর পরাধীন ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ তখনকার সময়ে
নোবেল পুরস্কারটা পেয়েছেন। আর এটা আমাদের মনে রাখতে হবে, তখন কিন্তু নোবেল পুরস্কার আমেরিকার এতটা অঙ্গুলি হেলনে সেটা স্থির হতো না, সেটা অত্যন্ত কঠিন জিনিস ছিল তখনকার সময় পাওয়া। তাহলে যে বাঙালির সত্তাটাই হলো কি রবীন্দ্রনাথের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলার সংস্কৃতি, আমরা যেমন চর্যাপদকে বাদ দিয়ে বাংলা সাহিত্যকে আমরা কল্পনা করতে পারি না শুরুটা থেকে, কিন্তু আধুনিক বাংলা সাহিত্য বা আমরা যে বাঙালি জাতি হিসাবে যে আমাদের গৌরব, সেটা আমাদের গৌরবের মধ্যে একটা পালক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা ভাবতে পারি না। ঠিক আপনি যেটা বলছিলেন যে এই যে যারা পাকিস্তানপন্থী, বাংলাদেশের পাকিস্তানপন্থী বা যাদের হাতে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে, যারা ৭১-এর যে স্বাধীনতার যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করছে, তারা বাঙালির শত্রু, বাঙালি তাদের শত্রু। এখন সেখানে বাঙালিকে তারা যখন অস্বীকার করছে, তার জন্যই তারা রবি ঠাকুরকে অস্বীকার করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা এই যে রবি ঠাকুরকে অস্বীকার করার বা রবি ঠাকুরের লেখা তাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তা পরিবর্তন করে ফেলার প্রবণতা আমরা আগেও দেখেছি। সেটা কি সেই পন্থীদেরই মানে মস্তিষ্ক প্রসূত, নাকি তার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল? আর রবি ঠাকুরের ভাস্কর্য আমরা এর আগেও দেখেছি, মানে এই মোহাম্মদ ইউনিস বা অন্তর্বর্তী সরকারের আমলের আগেও আমরা দেখেছি। তো রবি ঠাকুরকে নিয়ে এই বিদ্বেষের কারণ কি একমাত্র শুধু বাঙালির মানে আপনি যেটা বলছেন প্রাণবায়ু হওয়ার কারণে, নাকি অন্য কিছু, নাকি রবি ঠাকুরের লেখার মধ্যে কোনো একটা জায়গায় তাদের বিরোধিতা কোনো কিছু আছে? রবীন্দ্রনাথ হলেন মানবতার কবি, বিশ্বকবি। রবীন্দ্রনাথকে কেউ মুছতে পারবে না, কারণ পৃথিবীর এমন কোনো ভাষা নেই, প্রায় সব ভাষাতেই আমি বলবো রবীন্দ্রনাথের রচনা, রবীন্দ্রনাথের কবিতা, তার যে সাহিত্য, সেগুলি অনুবাদ হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ স্থান করে নিয়েছেন। তো রবীন্দ্রনাথ, আমি তো একটু আগে বললাম যে রবীন্দ্রনাথ হলো একটা দর্শন আমাদের জীবনের যে কোনো দিকে, এবং রবীন্দ্রনাথের সবসময় ছিলেন অসাম্প্রদায়িক ভাবনা, ধর্মীয় মৌলবাদ বা ধর্মীয় চিন্তা ভাবনা থেকে রবীন্দ্রনাথ এই সমস্ত থেকে মুক্ত ছিলেন। রবীন্দ্রনাথের মধ্যে কোনো সাম্প্রদায়িক সংকীর্ণতা ছিল না, কোন রকম কিছু ছিল না। তিনি মানবতাবাদী, বিশ্ব মানবতার কথা বলেছেন। তো সেই জন্য রবীন্দ্রনাথ তো মৌলবাদের একটা শক্তি হবেই। আমি যদি অন্য কথা ছেড়েও দিই, রবীন্দ্রনাথ বাংলাদেশ স্বাধীন হওয়ারও ৪০ বছর আগে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ লিখেছেন, বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। রবীন্দ্রনাথ বাঙালি জাতিকে, বাঙালি জাতিসত্তাকে রবীন্দ্রনাথ জাগিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথ জানতেন এই স্বদেশী আন্দোলন এবং এই যে রাখি বন্ধন উৎসব, এই যে বাংলা ভাগ ব্রিটিশ সরকার যেটা করেছিল, রবীন্দ্রনাথ তখনও তো সেটাকে রোধ করার চেষ্টা করেছিলেন। এই গানটা তখনই লিখেছিলেন, যে বঙ্গভঙ্গের সময় বাংলার মাটি, বাংলার জল। হ্যাঁ হ্যাঁ, এই যে বাংলাকে যে দুভাগ করে দেওয়ার জন্য, যে বাঙালি জাতিকে দুভাগ বঙ্গভঙ্গ করে যে প্রশ্ন, সেই প্রশ্নটা তো রবীন্দ্রনাথ সেই প্রশ্নটা থেকেই তো, যে হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিচ্ছে, মুসলমান হিন্দুর হাতে রাখি পরিয়ে দিচ্ছে। ব্রিটিশ যে চক্রান্ত করে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল, আর যেই সাম্প্রদায়িক শক্তিটা তখনই যারা পাকিস্তান রাষ্ট্রের ধ্বনি তুলে দেশকে বিভাজন করার চেষ্টা করছিল, এটা তো একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে ধরেই এই প্রক্রিয়াটা চলে এসেছিল আর কি, যে আলাদা পৃথক রাষ্ট্র বা পৃথক কিছু, বা ধরুন এই যে আমাদের দেশের মধ্যে যে সাম্প্রদায়িক যে বিভেদ বিচ্ছিন্নবাদ সৃষ্টি করার জন্য ব্রিটিশের যে অপকৌশল, পরবর্তী সময় ব্রিটিশের সেই দেওয়া ক্যাপসুল আমরা খেয়ে নিয়েছি, তারপর আমাদেরও মাথা নষ্ট হয়ে গেছে। সেই ডিভাইড এন্ড রুলের যে ক্যাপসুল, হ্যাঁ, ডিভাইড এন্ড রুলের যে পলিসিটা, তো রবীন্দ্রনাথ তো এগুলিকে কখনো প্রশ্রয় দেননি। আর রবীন্দ্রনাথ এমনই একটা ব্যক্তিত্ব, তখনকার সময় সারা বিশ্বের যে কোনো দেশে যেতেন, রবীন্দ্রনাথ যে সম্বর্ধনা, যে আতিথেয়তা পেয়েছেন একজন কবি হিসাবে এবং মানবতাবাদী হিসাবে, একজন দার্শনিক চিন্তক হিসাবে, এটা তো অস্বাভাবিক। আমরা সারা বিশ্বের কতজন কবি সাহিত্যিক আছে,
হয়তো আমরা এখন গুটি কয়েক হয়তো আমরা হ্যাঁ গুটি কয়েক রবীন্দ্রনাথের সমতুল্য খুব কম লোক আছেন একদম গোটা বিশ্বে গোটা বিশ্বে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ছন্দ, প্রতিটি পর্যায়, প্রতিটি লগ্ন নিয়ে রবীন্দ্রনাথ ভেবেছেন। রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার মধ্যে সেগুলো একেবারে কি বলবো আমি প্রকাশ করে দিয়েছেন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে একদম আপনার সন্ধে অবধি যদি আপনি ভাবেন যে রবীন্দ্র সাহিত্যের মধ্যে দেখবেন আপনার জীবনের কর্মকাণ্ডগুলো লেখা আছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যত স্তর আছে, কিশোর থেকে একদম বাল্য থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে বাল্য, কৈশোর, যৌবন, তারপরে আপনার যে মধ্যবয়স্ক, আপনার বার্ধক্য, আপনার একদম শ্মশান যাত্রা অবধি সমস্ত কিছু আছে রবীন্দ্রনাথের মধ্যেই। রবীন্দ্রনাথ সবকিছু আমাদেরকে দিয়ে গেছেন, আর অন্য কিছু ভাবনার দরকার নাই। রবীন্দ্রনাথকে চর্চা করা, রবীন্দ্রনাথকে নিয়ে মানে ভাবা, রবীন্দ্রনাথকে আবিষ্কার করা এত সহজ নয়, এত সহজ নয়। আমি অতটা রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমি যেটুকু আমার মানে জীবন দিয়ে বা আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু বুঝতে পেরেছি, সেটা রবীন্দ্রনাথ অনেক অনেক বেশি এক গভীর এবং আমাদের জাতিসত্তার সঙ্গে, শুধু না আমাদের ভারতীয়ত্বর সঙ্গে রবীন্দ্রনাথ যুক্ত। হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, শকুন্দল পাঠান মুঘল, এক দেহে হলো লীন। এই যে একটা কথা যে বলে গেছেন রবীন্দ্রনাথ, কতটা প্রাসঙ্গিক। আজ পর্যন্ত যত পলিটিশিয়ান আছে, রাজনীতিবিদ আছে, যখন ভারতবর্ষের ঐক্যের কথা বলেন, যারা সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যখন কথা বলেন, তারা রবীন্দ্রনাথকে কোট না করে পারেন না। ঠিক, রবীন্দ্রনাথ এই কথাগুলো বারবার উঠে আসে। জাতিবাদী চিন্তা ভাবনার বিরুদ্ধে রবীন্দ্রনাথ কথা বলেছেন। এসব ব্রাহ্মণ সূচি করি মন, ব্রাহ্মণের ক্ষেত্রে বলছে আবার এই যে এসব ব্রাহ্মণ সূচি করি মন। আচ্ছা, সবার বেলায় বলছেন সবাই আসো আসো, কিন্তু ব্রাহ্মণদের ক্ষেত্রে বলেছেন তোমরাও আসো, কিন্তু বাবা সূচি করি মন, এসব ব্রাহ্মণ সূচি করি মন। কেন বললেন? কারণ এই যে জাতপাত আমাদের দেশের, সাম্প্রদায়িকতা আমাদের দেশের, এই যে জাতি বিদ্বেষ আমাদের দেশের, আমাদের যে বিন্যাস, সামাজিক যে বিন্যাসগুলো, বিভাজন যে একটা বিষাক্ত জিনিস ভারতবর্ষের ঐক্যের পক্ষে, রবীন্দ্রনাথ কবে সেটা বুঝতে পেরেছিলেন? তা আজও তো এখন আমরা সেটাকে ধুয়ে ধুয়ে খাচ্ছি। রবীন্দ্রনাথকে বলতে হচ্ছে আমাদের, আমরা বাদ দিয়ে পারছি না। কিন্তু এখানেই প্রশ্ন জাগে, এবার এই যে বাংলাদেশে যে ঘটনাটা হলো কাছাড়েবাড়িতে, তার বিরুদ্ধে তো প্রতিবাদের ঝড় বইছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আমাদের রাজ্য সহ বিভিন্ন প্রান্তে ঝড় বইছে প্রতিবাদের। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, এমনকি রাজনৈতিক দলগুলো পর্যন্ত, রাজনৈতিক দল এবং তাদের শাখা সংগঠনও কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার। ভারত সরকার কঠোর মনোভাব এটাতে কিন্তু প্রকাশ পেয়েছে, এবং ভারত সরকার অবশ্যই যারা দোষী তাদের গ্রেপ্তার চেয়েছিল, এবং বাংলাদেশ কিন্তু সেই জায়গাটাতে এবার কিন্তু আমরা দেখেছি যে খুব তৎপরতার সহিত কয়েকজন দোষী যারা তাদেরকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এখন যে বর্তমান অন্তর্বর্তী সরকার, কি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে এই যে বিদ্বেষ, এবং শুধু রবি ঠাকুরের প্রতি নয়, ভারত যে বিদ্বেষে যে জিগিরটা আমরা বিগত 10 মাস ধরে দেখছি বাংলাদেশে, এবার এটা কাছারি বাড়িতে এসে আছড়ে পড়লো এই বিদ্বেষটা, এই মৌলবাদীদের আক্রোশটা। এটা কি আরো আগামী দিনে আরো চলবে বলে মনে হয় না? কোন একটা জায়গাতে এটা স্থিমিত হবে না? এটা এই যে মৌলবাদী শক্তি, যেটা এখন রাজাকারপন্থী যে রাজাকার বাহিনী, আমি ওদেরকে বলবো পাকিস্তানপন্থী যারা বাংলাদেশের এখন ক্ষমতায় আছে, এরা যতদিন থাকবে এরা এই প্রক্রিয়াটা চলবে। আমি আজকে একটা সামাজিক মাধ্যমে দেখলাম, সামাজিক মাধ্যমে দেখতে একটা হরিজন সম্প্রদায়ের লোক তার বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে ওই বাংলাদেশে, গ্রামটার নাম কি জানি। তো এখানে অনেকে গেছে, পরে আবার ওদেরকে সাহায্য টাহায্য করছে বলছিল আর কি। এখন রবীন্দ্রনাথের ভাঙার যে ব্যাপারটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে এর মধ্যে। হঠাৎ করে কেন হলো, ওই দিন কেন হলো? তো আগে তো রবীন্দ্রনাথের দেখলাম জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, এইসব করতে হবে, একটা ইয়ে দেখছি। মাঝখানে জিনিসটা একটু স্তীমিত আছে, এখন আর এটা নিয়ে খুব একটা বেশি কথাবার্তা হচ্ছে না। কারণ বাংলাদেশের যে বাঙালি, যারা বাঙালি সত্তা যাদের মধ্যে আছে, কারণ এই যে ইউনুসপন্থী যারা আছে বা ইউনুস সহই, ওকে তো কেন আমেরিকার নোবেল পুরস্কার দিল জানি না, আমি একটা চিপসের প্যাকেটও দেবো না, আচ্ছা, এত নিকৃষ্ট লোক। তো যাই হোক, দিয়েছে। তো এরা যারা, এরা তো এদের মধ্যে তো বাঙালি সত্তা নেই, এদের মধ্যে বাঙালিত্ব নেই।
আমরা এখন হিন্দু হয়েছি, মুসলমান হয়েছি, যাই হয়েছি, বাঙালিরা তো সব বাঙালি নাকি? একদম। এরাও তো একসময় হিন্দুই ছিল, এরা কনভার্টেড হয়ে ওরা একসময় এরা মুসলমান মধ্যযুগের পর কিন্তু বাঙালির যে সংস্কৃতি আছে, বাঙালির যে কালচার আছে, সেই বাঙালি কালচারের সঙ্গে এই যে পাকিস্তানপন্থী যাদের, তার তো মিল নাই। তো ইদানিং যে ঘটনাটা ঘটছে, ইউনুস গেছেন লন্ডনে, তো লন্ডনে গেছেন, বলছে আমাকে রাজা ইনভাইট করেছে সেখানে কি পুরস্কার দেওয়ার জন্য। এটা দেখা গেছে পুরো বোকাস এবং ফলস। সেখানে ইংল্যান্ডের সরকারের পক্ষ থেকে ইউনুসকে রিসিভ করার জন্য কেউ আসেনি, একটা কেরানিও আসেনি সেখানে, সরকারি প্রতিনিধিত্ব দূরের কথা। সেখানে গিয়ে একটা ধাক্কা গেলেন। আসলে ইউনিসের আসল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সাথে মানে বসে মিটিং করা, প্ল্যান প্রোগ্রাম করা। তো তারেক রহমানকেও দেখা যাচ্ছে এখন আমি যা দেখছি, মানে ওকে ওর পলিটিক্যাল ক্যারিয়ারটাও নষ্ট করে দিচ্ছে। এখন এই বিএনপির মধ্যে ঝামেলাটা হবে। ইউনুস সেখানে থাকতেই, মানে এখানকার মৌলবাদী শক্তি যেহেতু, তারেক রহমান ইউনিসের সমস্ত সিদ্ধান্ত, ভোট করার সিদ্ধান্তগুলো সব মেনে নিয়েছেন, মানে পেছনে যেটা বলেছেন সেখানে। কিন্তু যে বিএনপি বাংলাদেশে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু তারেক রহমান লন্ডনে বসে সেখানে বলছেন। সেখানে আবার ওনার সাথে একটা চুক্তি হয়েছিল, যদি পাকিস্তানে যদি ভোট হয় তাহলে ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে, আর তারেক রহমান ভোট হয় আর তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। তো এই সমস্ত কিছু আলোচনা, আসলে ইউনুস গিয়ে সেখানে ওকে টুপি পরিয়ে এসছে এই ষড়যন্ত্রে। ওখানে এটা হওয়ার সঙ্গে সঙ্গেই এখানকার মৌলবাদীরা অনেক শক্তিশালী হয়ে গেছে। তাহলে বিএনপি যদি ওদের পক্ষে থাকে তাহলে ওদের একটা বিশাল শক্তি হয়ে গেল। আর তখনই দেখা গেছে কি, যে রবীন্দ্রনাথের সেই বাড়িঘর সে আক্রমণ করতে, এটা একটা সিমটম, এটা একটা সিমটম নাম, এটা একটা প্রথম একটা লক্ষণ। এটা এইরকম যে সূত্রপাত আর কি, যে রবীন্দ্রনাথের বাড়িটাকে যদি ধ্বংস করে দিতে পারি তাহলে জাতীয় সঙ্গীত তো একটা ব্যাপারই না। পরবর্তী সময় আমরা এগুলো সব স্টেপ বাই স্টেপ করে নেবো, কারণ ইতিমধ্যে ওরা টাকা বের করেছে, সেখানে বঙ্গবন্ধুর যত ছবি আছে, সব বের করে দিয়েছে, স্মৃতি মুছে দেওয়ার সব চেষ্টা চলছে। যারা বিষয়টা এত সহজ না, যারা বাংলাদেশকে স্বাধীন করলো, সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগই নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকেই নিষিদ্ধ ঘোষণা করলো। কি ভয়ঙ্কর বিষয়। যারা বাংলাদেশ, তাহলে কি এই যে বাংলাদেশ শব্দটা, যে এই বাংলাদেশ শব্দটা এখনো তারা হয়তো স্ট্র্যাটেজিক্যালি এটা রেখেছে, পরে পরিবর্তন করে ফেলবে, না কিছুই থাকবে না, বাংলা কোনো শব্দ, বাংলার সঙ্গে কোনো যোগাযোগ, বাঙালিত্ব, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে মানে ঐতিহ্য, বাঙালি জাতির যে আচার আচরণ, এখন অ্যাকচুয়ালি আমাদের দেশের এই যে মুসলমান যারা আছেন, ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোন জায়গায়? বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে হলো বিশেষ কোনো পার্থক্য নেই। বৈবাহিক রীতিনীতিতে কিছু পার্থক্য আছে, আর ওরা গোমাংস খায়, আমরা গোমাংস খাই না। মূল বিষয়টা এখানেই, ওরা গোমাংস খায়, আমরা গোমাংস খাই না, পার্থক্যটা শুধু এখানেই। আর সামাজিক রীতিনীতি, আচার আচরণ বা অন্যান্য যে সমস্ত কথাবার্তা, ভাষা থেকে শুরু করে সবকিছু তো আমার কাছে তো দেখলে মনে হয় না যে মৌলবাদী মুসলমান যারা না, তারা তো আমাদের মতোই পোশাক পরে, প্যান্ট শার্ট পরে বা ধুতি পাঞ্জাবিও তো পরে। আমি আমার স্যারকে দেখেছি, সিরাজুদ্দিন আহমদ, আমি দেখো না, উনি সবসময় ধুতি পাঞ্জাবি পরতেন। তো ধুতি পাঞ্জাবি তো বাঙালির পোশাক না, তো এরা পরে লুঙ্গি পরেছে, মানে ওইটা তাও এরকম ছিল না বিষয়টা, দেখ পরবর্তী পড়েছে, তাই এরকম লুঙ্গি তো আমিও পড়ি সবসময়, এটা কোনো ফ্যাক্টর না। তো কিন্তু এরা বাঙালির সংস্কৃতিটা হলো ওদের জম, ওই যে ইউনিসপন্থীদের, রাজাকারদের, পাকিস্তানপন্থীদের। তো এরা যে কোনো সময়, যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রেই হোক, আগে একটা জাতির সংস্কৃতির উপর আক্রমণ, সাংস্কৃতিক বিপর্যয়টা যদি ঘটিয়ে দিতে পারে, তাহলে সেটা হলো একটা জাতি গোষ্ঠীকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার হলো ভেঙে দেওয়া যায়। হ্যাঁ, তার ভাষা, তার সংস্কৃতিকে ভেঙে দাও। তো ওরা কিন্তু সেই চক্রান্তটাই করছে। আমি বলি এই কারণেই ওদের ভারত বিদ্বেষটা কেন? ভারত বিদ্বেষ এই কারণে যে ভারতের কারণেই বাংলাদেশ হয়েছে ৭১। একদম। তো ভারত যদি সাহায্য না করতো, ৩০ লক্ষ বাঙালি মরেছে। আচ্ছা, তখন বাংলাদেশের লোক সংখ্যা কত ছিল? এখন 18 লক্ষ, 18 কোটি, সরি, এখন 18 কোটি। তখন কত? 7-8 কোটি ছিল বড় জোর। তো 8 কোটি লোকের মধ্যে আমি ধরে নিলাম, আমার অ্যাকচুয়ালি ফিগারটা আমার মনে নেই, ভুল ত্রুটি হতে পারে, দর্শক যারা শ্রোতা তারা আমাকে ক্ষমা করে দেবেন তার জন্য। তার মধ্যে 30 লক্ষ মারা গেছে, 30 লক্ষ মারা গেছে, 2 লক্ষ নারী ধর্ষিতা হয়েছে। এবং ভারত যদি সাহায্য না করত, 30 লক্ষ না,
3 কোটি 4 কোটি মরলেও ওরা বাংলাদেশকে পাকিস্তানি যে সামরিক বাহিনী তার হাত থেকে, জুনটার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করতে পারতো না। তাইলে এরা যে বলে মুসলিম ভাই, তো এই নারীরা ধর্ষিত হয়েছিল কাদের দ্বারা? মুসলমানদের দ্বারা। আর এই যে 30 লক্ষ লোক খুন হয়েছিল কাদের দ্বারা? মুসলমানদের দ্বারাই তো। ওরা তো মুসলমান, পশ্চিম পাকিস্তানি যারা মুসলমান তারা, ঠিক আছে, তারাই তো নিহত হয়েছিল। এখন আমি যদি বলি আমেরিকার প্রশ্ন, আমেরিকা আফগানিস্তানে সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে, করে মুসলমানকে দিয়ে মুসলমান হত্যা করেছে। আফগানিস্তানকে ক্ষমতা, নাজিবুল্লাহ সরকারকে পতন ঘটানোর জন্য, সেখানে কমিউনিস্টদের প্রভাব নষ্ট করার জন্য যে সন্ত্রাসবাদটা সৃষ্টি করলো, তো মরেছে কারা? মুসলমানকে মেরেছে। তো বাংলাদেশের সময় এখনো কিন্তু বাংলাদেশে মুক্তি, আমেরিকা কিন্তু তখন পক্ষে ছিল না, স্বাধীনতার পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল। তো এখন আপনি দেখুন ইসরায়েল আর এই যে ইরানের যে সংঘর্ষটা, এখন পাকিস্তান কোন দিকে যাবে? এখন পাকিস্তান কোন দিকে যাবে? তো দেখুন এরা টাকার বিনিময়ে, এরা কিন্তু আসলে কি বলবো, কি মৌলবাদ, কি সবকিছু টাকা। তো এখন মুসলমানদেরকে মুসলমানের পেছনে লাগিয়ে দিয়েছে। তো এরা করছে কি, এরা ভারত বিদ্বেষী করছে। ভারতবর্ষ কি করেছে? ভারতবর্ষকে এরা বলেছে, এই যে পাকিস্তানে যখন এই মৌলবাদীরা ক্ষমতায় আসে, অর্থাৎ শেখ হাসিনাকে যখন পতন ঘটায়, 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে। 26 লক্ষ। আমি ওই দিন শেখ হাসিনার একটা বক্তব্য শুনলাম, বলছে 14 লক্ষ কয়েক হাজার সরকারি কর্মচারী আছে টোটালি বাংলাদেশে, আর ওরা বলছিল 26 লক্ষ ভারতবর্ষ। পাকিস্তান না বাংলাদেশকে নাকি, বাংলাদেশ নাকি ভারতবর্ষকে সব সুযোগ সুবিধা দিয়েছে। ভারতবর্ষ কিরকম মূর্খ এগুলি। ভারতবর্ষ ব্যবসা না করলে, বাংলাদেশে ব্যবসা না করলে নাকি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়বে। তো এখন বুঝো ঠেলা। এখন তার জন্য সুর অনেকটা নরম হয়ে এসেছে। ইউনিস এবং অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাদের কিন্তু সুর নরম হয়ে এসেছে, এবং তারা সেটা কিন্তু এখন প্রকাশ্যে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনি যেটা গুরুত্বপূর্ণ কথাটা বললেন, যে এই যে রবি ঠাকুরের কাছারি বাড়িতে আক্রমণ, এটা একটা পূর্ব পরিকল্পিত বিচ্ছিন্ন ঘটনা নয় বটে, এবং এখানে মূল উদ্দেশ্যটা কিন্তু শুধু সেই বাড়িঘর ভাঙা নয়, সেখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে সংস্কৃতির ওপর, বাংলা সংস্কৃতির ওপর আঘাত হানা। এখন এখানে যদি আমরা অবশ্য আমরা কাঁটাতারের ওই পারে কথা বলছি, যদি কাঁটাতারের এই পারে একটু দেখি, এখন কালের বিবর্তনে রবি কিরণের দ্যুতি কোথাও কি মানে কম হচ্ছে বিশ্বব্যাপী বলে আপনার মনে হয়? কারণ রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে বিতর্ক করার প্রয়োজন হচ্ছে কেন, সেটাও কিন্তু বোধগম্য হচ্ছে না অনেকে। তো আপনার কি মনে হয় যে রবি ঠাকুর কি কোনোভাবে, রবি ঠাকুরের মানে রবি কিরণের দ্যুতি কি কমে যাচ্ছে কোথাও? বাঙালি জাতি যতদিন আছে, বিশ্ব মানবতা যতদিন আছে, বিশ্ব সাহিত্য যতদিন আছে, ততদিন রবির দ্যুতি কমানো সম্ভব না। একদম। যারা চেষ্টা করছেন, এই যে রবীন্দ্রনাথ যে কত প্রাসঙ্গিক, রবীন্দ্রনাথের গানটা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটাকে যে ওরা বন্ধ করতে চাইছে, তুলে দিতে চাইছে, এটাই তো রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা প্রমাণ করে। একদম, এটাই তো রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার প্রমাণ করে, যে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক, কতটা পাওয়ারফুল। এটাই তো প্রমাণ করে যে রবীন্দ্রনাথের বাড়িটা ওখানে ভাঙতে গেছে। এবং আমাদের দেশেও যে যাই বলুক, রবীন্দ্রনাথের এই যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কিনা, অপ্রাসঙ্গিক নাকি, এই যে প্রশ্নগুলি যখন উঠছে, এই প্রশ্নগুলি উঠার পেছনেই রয়েছে রবীন্দ্রনাথ যে প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ যে প্রাসঙ্গিক, এটাকেই তো বলার জন্যই প্রাসঙ্গিক কিনা এখানে প্রশ্ন তোলা হচ্ছে। আচ্ছা, তো প্রশ্নটা যখন তোলা হচ্ছে, রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আছে বলেই প্রশ্নটা তোলা হচ্ছে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কিনা। এখন কার, এক একজন অন্ধের হাতি দর্শনের মতো আমি বলছি। আমরা ছোটবেলায় গল্প পড়েছি, এগুলি মোরাল টিচিং, এগুলি তো একদম মিশে না। তো কেউ হাতির কান ধরে বলছেন হাতিটা একটা কুলুর মতো, একদম। হাতির পা ধরে বলছেন হাতিটা একটা থামের মতো, তো আবার হাতির লেজ ধরে বলছেন হাতিটা কি জানি ইসের মতো। মানে এই এক একজনের যেই অংশটা যেটা ধরেছেন সেটার মতো মনে করছেন, দেখতে পাচ্ছেন না কিরকম। তো রবীন্দ্রনাথ ঠিক এরকমই। রবীন্দ্রনাথ এত একটা মহিরুহ, এত বিরাট বট বৃক্ষ,
এই রবীন্দ্রনাথের ছায়া আমরা আছি। তো ছায়া কেউ যদি মনে করে কেউ যদি একটা ডাল কেটে নেবে, এর অর্থ এই না যে ডালটা কেটেছে ঠিক আছে, রবীন্দ্রনাথের টোটাল বট গাছটার মধ্যে এমন ইতর বিশেষ কিচ্ছু হবে না। তো এটা বটবৃক্ষের মতো রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরো শাখা প্রশাখা গজিয়ে সে হ্যাঁ গাছটা আরো আবার বড় নতুন হবে, শাখা, আরো বেশি করে আরো শাখা গজাবে। কেটে দিলে পুরনো ডাল কাটলে আরো বেশি শাখা বের হবে। আপনি দেখবেন আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি, মাঝখানে একটা যে ট্রেন্ড ছিল, সাংঘাতিক ট্রেন্ড। রবীন্দ্রনাথ মানে কি বলবো, বাচ্চাদের হাতে হাতে মোবাইল, বা ইয়াং জেনারেশনের মধ্যে দেখলাম যে রবীন্দ্রনাথের গান টান এগুলো নিয়ে একটা বেশি মাতামাতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না। ইভেন মান্নার গান বা লতা মঙ্গেশকরের গান, কিশোর কুমারের গান, এই গানগুলিও শোনা যাচ্ছিল না। এখন আপনি দেখুন তো দেখি টিভিতে বা সর্বত্র ইয়াং জেনারেশনের মধ্যে আবার কিন্তু সেই জিজ্ঞাসা রবীন্দ্রনাথের চর্চাটা আবার বাড়ছে। রবীন্দ্রনাথের চর্চাটা আবার বাড়ছে, কারণ কি, যেমন আমরা বই মেলাতে যখন যাই, তা আমার তো একটা পাবলিকেশন আছে, আমি মানে দিতেই হয়, আমার দোকান খুলতেই হয়। তা আমি দেখলাম রবীন্দ্রনাথের বই আকসার বিক্রি হচ্ছে, বাচ্চারা এসে নিচ্ছে রবীন্দ্র আবৃত্তি। রবীন্দ্রনাথের আবৃত্তির বই আপনার বিক্রি করে শেষ করা যাচ্ছে না। এই ছোট ছোট বাচ্চাদের জন্য, শিশুদের জন্য বিভিন্ন রবীন্দ্রনাথের আবৃত্তির বইগুলো নিয়ে যাচ্ছে, ওরা শিখছে। ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা রবীন্দ্রনাথের আবৃত্তির বই কিনছে। আপনি দেখবেন ইংলিশ মিডিয়াম স্কুলে যে সমস্ত বাচ্চারা তো ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা দেখবেন যে রবীন্দ্রনাথের কবিতাই আবৃত্তি করে, একদম নজরুলের কবিতাই আবৃত্তি করে। আপনি বাংলাদেশে বলছেন রবীন্দ্রনাথ, তো কয়দিন পরে নজরুলের সমস্ত মূর্তি সবকিছু ভেঙে দেবে, যদি সেখানে মৌলবাদী শক্তি যদি হয়। তো নজরুলকে কি ওরা মুছতে পারবে? রবীন্দ্রনাথকে কি আমাদের দেশে কি মুছতে পারবে? সম্ভব না। তো এটা কি সম্ভব? একটা বটগাছকে আপনি সম্পূর্ণ কেটে ফেলে দেবেন না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সেই প্রয়াসটাই বা কেন? মানে এই যে রবি ঠাকুরকে অস্বীকার করার, বা রবি ঠাকুর আছে কিনা, ওনার কতটুকু প্রাসঙ্গিকতা আছে, এই ধরনের কথাবার্তা বা এই ধরনের আলোচনাগুলোর প্রয়োজনটা কোথায়? সেটা কি রবি ঠাকুরকে ধরে নিজেদের জনপ্রিয়তা বাড়ানো, নিজেদের একটু পাবলিসিটি করা, নাকি তার পেছনে অন্য কোনো মানে কি বলবো, কোনো চিন্তা আছে বলে আপনার মনে হয় এখানে? কারণ রবি ঠাকুর তো রবি ঠাকুর জায়গায় আছেন, আকাশ আকাশের জায়গায় আছে। আকাশ থেকে বৃষ্টি পড়ছে কিনা, কম পড়ছে না বেশি পড়ছে, এখন সেটা নিয়ে চিন্তা খুঁজছে কেন? রবীন্দ্রনাথ কে আমি যদি বলি অপ্রাসঙ্গিক, তো রবীন্দ্রনাথ কি অপ্রাসঙ্গিক হয়ে যাবে? একদমই হবে। এখন ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথের ধাপ তাপ, আপনি যদি রবীন্দ্রনাথের পরবর্তীকালে যে সমস্ত কবি সাহিত্যিকদের জন্ম হয়েছে, ওই বাংলাদেশের শেখ হাসিনা বলেছিলেন একবার, রবীন্দ্রনাথ যখন এই জাতীয় সঙ্গীতটি সম্পর্কে যখন পাল্টানোর প্রশ্নটা চলছিল মৌলবাদীরা, তখন বলছিল যে রবীন্দ্রনাথের এই গানটার মতো তোমরা একটা গান লিখে দেখাও, আনো একটা, আমি পাল্টে দেবো এরকম একটা গান লেখো তোমরা, তাহলে আমি পাল্টে দেব। এখন রবীন্দ্রনাথের যে সাহিত্য, রবীন্দ্রনাথের যে চর্চা, রবীন্দ্রনাথের যে ক্রিয়েশন, তার যে সৃষ্টি, সেই সৃষ্টিটা এতই পাওয়ারফুল, এতই মানে কি বলবো আমি, তার সমকক্ষ ধারে কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। এখন আমি যদি আমার পাশের বাড়ির অনেক টাকা পয়সা রোজগার করেছে, বিশাল 4 তলা 5 তলা বিল্ডিং তুলেছে, আমি একটা ছোট্ট টিনের ঘরে থাকি, আমি যদি যাই ওর সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য, তা আমি কি নিতে পারবো? আমি পারবো না। তো তার আছে, সে তুলেছে। তো রবীন্দ্রনাথ একটা বিশাল মহিরুহ, এটা কত তলা, এটা মানে এটাকে শেষ করা যাবে না, গুনে না মানে শেষ করে যাওয়া না। তো এত বড় তলা সম্পর্কে আমি সৃষ্টি করি না, আমার যদি ক্ষমতা থাকে। আমি নিজেকে, আমি তো মোটামুটি কিছু একটা লেখালেখি করি, সেই রকম কিছু না, তবু অল্প সময়। রবীন্দ্রনাথের 1 কোটি ভাগের 1 ভাগ হতে পেরেছি, 1 ভাগ হতে পেরেছি, তাহলে কি আমার উচিত কি? আমি তো রবীন্দ্র দর্শনটাকে চিন্তা করে আমি যদি আরেকটু দিতে পারি আমার সমাজে, আমার লক্ষ্য হওয়া উচিত সেটা। তা আমি যদি এখন মনে করি না রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক না, রবীন্দ্রনাথ যতটা মানে খুব জনপ্রিয়তা বেশি, প্রাসঙ্গিকতা থেকে জনপ্রিয়তা বেশি, এরকম প্রশ্ন যদি আমি তুলে দিই, আমার কাছে যদি মনে হয় রবীন্দ্রনাথ কি জনপ্রিয় এমনিতে হয়েছেন? রবীন্দ্রনাথ আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ প্রথম যখন কবিতা লিখতে শুরু করেন, বিভিন্ন পত্রপত্রিকা বা সাহিত্যপত্রে রবীন্দ্রনাথের কবিতা যখন বেরোতে শুরু করে,
তখন প্রচুর লোক আছে, তখন ছিল তখনকার সময়ে রবীন্দ্রনাথকে ডিফেম করার জন্য, তার মানে এমনও বলেছে এগুলি রবীন্দ্রনাথের কবিতা না, একদম এরকম ইভেন রবীন্দ্রনাথকে ক্লাসের মধ্যে পর্যন্ত বলছে, ও কিরে রবি তুই নাকি কবিতা লিখেছিস, আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি কোন বইয়ে এই কবিতাটা উঠেছিল কার লেখা সেটা শুধু আমি এনে দেবো। তো রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি গ্রন্থে দুঃখ করে বলছিলেন যে কেউ আর সেই প্রমাণ করতে পারেনি, সেই বইও আর দেখায়নি, মানে এটা যে আমার কবিতা না। তো এটা তো সবসময় থাকবেই। এটার মধ্য দিয়ে কি রবীন্দ্রনাথ কি এত তাড়াতাড়ি কি সবকিছু পেয়ে গেছেন? এত সোজা না। যারা যারা এরকম শ্রেষ্ঠ হয়, বিখ্যাত হয়, তাদের কতটা স্ট্রাগল করতে হয়, বহুত সংগ্রাম করে তাদেরকে উঠতে, তাদের যত বড় বেশি আমরা দেখব প্রতিভা, তাদের বাইটিংটা তত বেশি সহ্য করতে হয়, তাদের তত বেশি বাইটিং সহ্য করতে হয়। রবীন্দ্রনাথ অনেক বাইটিং সহ্য করে রবীন্দ্রনাথ এখন একটা বটবৃক্ষ হয়ে একটা এস্টাবলিশমেন্ট হয়ে গেছেন। তো এখন যদি কেউ বলে যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক না, এটা বলতেই পারেন, কেউ বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। এখন প্রশ্ন হচ্ছে যারা এই ধরনের আলোচনা করছেন বা বলছেন যে আদৌ রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক কিনা, তারা কবিগুরুকে কতটা চেনেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কতটা চেনেন বা কতটা পড়েছেন বা কতটা জানেন, সেটা নিয়েও নাকি প্রশ্ন থাকে। অনেকেই বলছেন যে আপনি কতটুকু সমৃদ্ধ রবি ঠাকুরকে নিয়ে, তারপর আপনি রবি ঠাকুরকে নিয়ে আলোচনা করছেন। আমরা অকপটে স্বীকার করি যে রবি ঠাকুরকে আমরা, মানে ওই যে আপনি বলছিলেন 1 কোটির মধ্যে 1 ভাগ হয়তো আমরা ঠাকুরকে আমরা জানি, আমরা পড়তে পারিনি, আমরা হয়তো পাঠ্য বই পড়েছি মাঝে মধ্যে, তুলনাও করা যায় না। কিন্তু এই যে আলোচনা, এই যে স্পর্ধা বা এই যে এইভাবে স্পর্ধা দেখানোর যে প্রাসঙ্গিক কিনা সে তা নিয়ে আলোচনা করা, যেখানে রবি ঠাকুর রবিময় গোটা বিশ্ব হয়ে রয়েছে এবং বাঙালি তো অবশ্যই রবিময়, তো সেখানে এই আলোচনার মানে এই আলোচনার প্রাসঙ্গিকতা কি তা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছে, এই ধরনের আলোচনার প্রাসঙ্গিকতা কি। যাই হোক, এরপরেও কিন্তু অনেকেই বলছেন যে একাংশ তরুণ কবি সাহিত্যিকরা রাবীন্দ্রিক যে পরিমণ্ডল সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করছে, এবং এর জন্যই মানে রবীন্দ্রনাথকে অপ্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা চলছে। যে অনেকেই বলছেন যে রবি ঠাকুরের যে সাহিত্য, রবি ঠাকুরের যে লেখা, তার প্রভাব সমাজে এতটা বেশি যে আজকের যুগে যারা লিখছেন বা আজকের যুগে যারা সাহিত্য চর্চা করার চেষ্টা করছেন, তারা ঠিক কোনো একটা স্পেস পাচ্ছেন না, কোনো একটা গ্যাপ পাচ্ছেন না, তার জন্য রবি ঠাকুরকে অপ্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা চলছে। এটা মানেন কিনা? রবি ঠাকুর তো অনেক আগেই মারা গেছেন, বেশ বহু বছর হয়েছেন। তো এরপরে তো এখন তো রবীন্দ্রনাথ নেই, উনি তো যা সৃষ্টি করার করেই গেছেন, এখন তো পুরো মাঠ খালি। রবীন্দ্রনাথ যদি এখন থাকতেন, জীবিত থাকতেন, তাহলে বোঝা যেত যে না রবীন্দ্রনাথ ওনার যন্ত্রণায় পারছি না আমরা। তো রবীন্দ্রনাথ তো অনেক আগেই গেছেন, এখন তো পুরো মাঠ খালি, তো ওনারা এখন পারছেন না কেন? আমি একটা কথা বলি আপনাকে, রবীন্দ্রনাথ সম্বন্ধে এসব জ্বালা করে কোনো লাভ নেই। আমরা যে বাংলা ভাষায় বিজ্ঞান পড়ি আজকে, আপনি জানেন এই যে বিজ্ঞানের যে পরিভাষা, বিজ্ঞানের পরিভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ। আচ্ছা, এই যে সালোক সংশ্লেষ শব্দটা, ফটোসিনথেসিস, এটা কি করে হলো? এই যে এয়ার ইন্ডিয়া বা এয়ার, এটার যে আকাশবাণী, এই আকাশবাণী, দূরদর্শন, এই শব্দগুলো তো রবীন্দ্রনাথ দেওয়া। আচ্ছা, তো বিজ্ঞানের পরিভাষা উনি দিয়েছেন। রবীন্দ্রনাথের মতো ইতিহাস জ্ঞান খুব কম লোকের ছিল, কিন্তু রবীন্দ্রনাথ তো সাহিত্য রচনা করেছেন, ইতিহাস রচনার দিকে যাননি। যদি উনি ইতিহাস রচনা করতেন তাহলে তিনি ইতিহাসও করতেন। যদি ইনি যদি বিজ্ঞান নিয়ে চর্চা করতেন, উনি সায়েন্টিস্টে হতে পারতেন, উনি সায়েন্টিস্ট হতে পারতেন। তার এত বিজ্ঞানের প্রখর নলেজ ছিল রবীন্দ্রনাথের। তার অর্থনৈতিক প্রচুর পরিমাণে নকল দিয়েছিল। তার আপনি কবিতা যদি পড়েন, তার সাহিত্য যদি রচনা করেন, তার অন্য সাহিত্যগুলো যদি আপনি পড়েন, রবীন্দ্র নাটক যদি আপনি পড়েন, তো সেখানে আপনি দেখবেন যে তার ছোঁয়া এবং তার যেই মানে কি বলবো, তার যে ছায়া, তার যে মানে প্রভাব সেখানে আছে, তো সবকিছু তো আছে। তো আমি বললাম তো এই যে রবীন্দ্রনাথের শুধু বিজ্ঞানের পরিভাষা আমরা যে এখন ব্যবহার করি বাংলা ভাষায়, সেগুলি তো অনেক কিছু রবীন্দ্রনাথের দেওয়া, রবীন্দ্রনাথের দেওয়া। এটা আপনি রবীন্দ্রনাথকে কয় দিকে বিচার করবেন, কয় দিকে বিচার করবেন? আপনি শুধু রবীন্দ্রনাথের কয়েকটা কবিতা পড়লে হবে না। আর কাব্য কি?
আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতায় এত উন্নত, রবীন্দ্রনাথের কবিতায় প্রেম আছে। চৈতন্য মহাপ্রভুকে যদি আপনি পড়েন, দেখবেন চৈতন্য মহাপ্রভু এমনভাবে শ্রীকৃষ্ণকে এনেছেন যে আমাদের সমাজের মধ্যে কি নারী এবং পুরুষ দুটো আছে, নারী পুরুষ দুটো পাশাপাশি কিভাবে ব্যভিচার ছাড়া অনাচার ছাড়া বাঁচা যায় তার রাস্তা চৈতন্য করে দিয়ে গেছেন। আচ্ছা, রবীন্দ্রনাথ প্রেম থাকবে মানুষের কাছে, যৌন লালসা থাকবে, যৌন আকাঙ্ক্ষা থাকবে, এগুলি মানুষের জৈবিক চাহিদা। এখন এটা যদি পশুবৃত্তির মতো হয়, তার প্রকাশটা যদি ওই রকম হয়, নোংরা হয়, রবীন্দ্রনাথের প্রেমের কবিতা আপনি পড়েন না দেখি, রবীন্দ্রনাথের সেই জৈবিক চাহিদার কথা, মানুষের মনের কথা যখন কোনো নাটকে বা কাব্যে কোথাও যখন রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন, তার প্রকাশের ভঙ্গিটা দেখুন না, দেখেন কারো ক্ষমতা আছে নাকি রবীন্দ্রনাথের এখনো ধারে কাছে যাওয়ার। তা আমি তো বললাম রবীন্দ্রনাথ কবি তো মারা গেছেন, তো এখন তো মাঠ খালি বাবা, সব শূন্য স্থান পড়ে রয়েছে। 50 বছর আগে যে লোকটা মরে গেছে তাকে নিয়ে তো মারামারি অপ্রাসঙ্গিক বলার, আমি প্রাসঙ্গিক হই না, আমি এমন কিছু সৃষ্টি করে আমি প্রাসঙ্গিক হই না, আমাকে তো কেউ মানা করেনি, বা আমার রাস্তায় তো এমন কোনো পাহাড়ের মতো একটা কিছু দাঁড় করিয়ে দেয়নি যে না বাবা তুমি এই দিক থেকে যেতে পারবে না। আর একটা কথা মনে রাখবেন, জলে যদি স্রোত থাকে, কারেন্ট যদি থাকে, আমি বাধা দিলাম এখানে, এই বাধাটা টপকে যাবে জল, না না অন্যদিকে রাস্তা বের করে চলে যাবে, পারবে না কেউ, প্রতিভাকে কেউ আটকে রাখতে পারে না, প্রতিভাকে কেউ আটকে রাখতে পারে না। ওই দিন একজন বলছিল আমাকে এই আবুল কালাম আজাদ সম্পর্কে, আমাকে বলছিল যদি এরকম ভাবে আবুল কালাম আজাদ মুখের সাহায্য না পেতেন তাহলে হয়তো উনি একজন প্রাথমিক শিক্ষক থাকতেন। আমি বলছি না, আবুল কালাম আজাদ তো কোনো প্রাথমিক শিক্ষক থাকতেন না, কারণ এতই প্রতিভা, হয়তো প্রাথমিক শিক্ষক হিসাবে উনি কর্মজীবনটা শুরু করতেন, ঠিক আছে, বেশি দিন করতেন না, উনি কিন্তু টপকে চলে যেতেন, কারণ তার প্রতিভাকে ধরে রাখার, আটকে রাখার মতো সাধ্য কারো ছিল না। তো যেরকমই লোক হোক, অল্প হোক, মানে তার যতই বাধা থাকুক, সে যতই আর্থিক সমস্যা থাকুক, তার যত রকম কিছুই আমরা চাই যে তাকে আটকে রাখার জন্য, আইনস্টাইনকে কি কেউ আটকে রাখতে পেরেছে? না, পারেনি। তখন বুঝুন হিটলারের এবং ফেসিবাদের কি আক্রমণ, এই যে ইহুদি বলে আইনস্টাইনের কি অবস্থা, কি করুণ অবস্থা, কিন্তু পারা গেছে? যায়নি তো। আপনি সক্রেটিসের কথা ভাবুন তো দেখি, পারা গেছে সক্রেটিসকে আটকে রাখতে? গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে, লোকটা উন্মাদ, বন্দি করে রেখেছে, আটকে রাখা যায়নি, ঠিক। আরে কি মুশকিল, সম্ভব? আমি জেলাসি করে, প্রতিহিংসা করে আমি কি কাউকে আটকে রাখতে পারবো? অসম্ভব, আমি পারবো না। আর রবি ঠাকুরকে তো নয়, বটেই মোটেই না। নেতাজিকে ধ্বংস করার জন্য কত চেষ্টা, নেতাজি এখন এত প্রাসঙ্গিক, নেতাজি নিয়ে এত গবেষণা হচ্ছে, সাংঘাতিক ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাতেই যে বলা হয় রবি ঠাকুর তো এক ধরনের দিশা, মানে মানব জীবনের দুঃখ কষ্ট বেদনায় সংগ্রামে রবীন্দ্র সাহিত্য মানুষকে সঙ্গ দেয়, এটা অস্বীকার করার জায়গা নেই। যারা রবি ঠাকুরকে অপ্রাসঙ্গিক করার একটা ষড়যন্ত্র বা করছে, তারাও এটা জানে যে বর্তমানে মানে বাঙালির জীবন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সরিয়ে দেওয়ার যে প্রয়াস বা অপপ্রয়াস চলছে, সেটাকে অস্বীকার করার জায়গা নেই, কি একটা অংশ সেটা করার চেষ্টা করছেন। তো এখন সময়ের তো অনেক পরিবর্তন হয়েছে, তবুও রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্র সাহিত্য আমাদের জীবনে কেন এবং কিভাবে গুরুত্বপূর্ণ আজকের দৈনন্দিন জীবনে? কারণ অনেকে এটাও বলেন যে রবিময় থাকে বাঙালি, তবে 22শে শ্রাবণ, 25শে বৈশাখ এই দিনগুলোতে রবিময় থাকে, উৎসব পার্বণ এলে রবিময় থাকে, বর্ষা এলে বিশেষ বিশেষ ঋতুতে রবিময় থাকে, কিন্তু দৈনন্দিন জীবনে রবিময় থাকে না, এমনও নিন্দুকেরা বলেন। কিন্তু আপনার কি মনে হয় আমাদের মানে দৈনন্দিন জীবনে রবি ঠাকুরের গুরুত্ব কেন এবং কিভাবে মানে অধিক প্রাধান্য পায়? এটা দেখুন, প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে এরকম হয়, বাঙালিদেরও একটা বিষয় আছে, কিছু অনেকটা আবেগ, আবেগ কাজ করে বাঙালিদের। যেমন এখন একটা ফ্লো চলছে ইংলিশ মিডিয়াম, তো করাতে গিয়ে এখন অনেক গার্জিয়ান বা অভিভাবকরা গর্ব অনুভব করে বলেন যে আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে তো বাংলা পড়তে পারে না, বাংলা জানে না, মানে জানে না বললেই এটা একটা ওনারা একটু এরকম মানে হয় আর কি। তো এটা কবে নীরজশ্রী বলেছেন, তখন ওনার সমালোচনা হয়েছে যে আত্মবিস্মৃত বাঙালি, আত্মবিস্মৃত নাকি, ওনার শ্রাদ্ধ হয়েছে তখন, মানে যা খুশি তা বলা হয়েছে ওনার সম্পর্কে। আজকে কি হচ্ছে,
ওনারটা প্রমাণ হয়েছে তো নাকি? একদম। তো এইরকম এই কিছুদিন চলবে, চলে আবার থেমে টেমে যাবে, কিন্তু এটা একদম পুরো টেম্পোরারি, এটা সাংঘাতিক টেম্পোরারি। আমি পুরো না এত ইয়ে করে বলছিলাম, এটা সাংঘাতিক টেম্পোরারি। মানে নিজের সংস্কৃতি ভুলে অন্য, মানে হ্যাঁ, অন্য সংস্কৃতিকে অবশ্যই কোনো বৈরিতা নেই, রবীন্দ্রনাথকে খাটো করার চেষ্টা মানে হলো বাঙালি সংস্কৃতিকে, বাঙালি সত্তাকে খাটো করা, খাটো করার অপচেষ্টা। তো এটা কি মেনে নেবে নাকি? কেউ মানবে? গ্রহণযোগ্য হবে এসব কথাগুলো? হাস্যাস্পদ হবে না? আমি যদি বলি আমি হাস্যাস্পদ হয়ে যাব না? ঠিক। রবি ঠাকুরকে অস্বীকার করার জায়গা আগেও ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। অসম্ভব। অসম্ভব, একদম। অসংখ্য ধন্যবাদ স্যার, আজ খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর আলোচনা করলেন। আজ রবি ঠাকুর আমাদের জীবনে কি, শুধু আমাদের জীবনে নয়, গোটা বিশ্ব জুড়ে আপনি যেটা বলছিলেন যে যতদিন বাঙালি থাকবে, যতদিন বিশ্বের সাহিত্য থাকবে, রবি ঠাকুর থাকবে। তো অসংখ্য ধন্যবাদ স্যার আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তার সাহিত্যকর্ম এবং দর্শন বিভিন্ন প্রজন্মের কাছে আজও সমাদৃত। তার গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি আজও মানুষের মনে দাগ কাটে এবং বিভিন্ন পরিস্থিতিতে অনুপ্রেরণা যোগায়। তার লেখা থেকে মানুষ আজও জীবনের গভীরতা, প্রেম, প্রকৃতি এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে নতুন করে উপলব্ধি করতে পারে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিন দিন গুরুত্বহীন করার যতই অপপ্রয়াস হোক না কেন, তার লেখা ও চিন্তা আজও প্রাসঙ্গিক এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে। তবে আমরা যে কোনো ধরনের এবং যে কোনো রূপে রবীন্দ্র বিরোধিতাকে ধিক্কার জানাই। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।